সারফরাজ যথাসম্ভব চেষ্টা করলো শব্দ এড়াতে। ধীরে ধীরে সারফরাজ নেমে এলো পাতাল মেঝেতে। চারপাশে টর্চের আলো ফেলতেই চক্ষু হলো বিস্ফোরিত। এই যেন আরেক চৌধুরী হাভেলি। ভেতরে কংক্রিট আর কাঠ মিশ্রিত বড় বড় তালাবদ্ধ কক্ষ, বসার ঘর সহ দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র দিয়ে ঠাসানো। এখানে কারোর দীর্ঘদিনের বসবাস চোখে আঙুল দিয়ে টনক নড়াচ্ছে। রুদ্ররাজি যে সুভানের মৃত্যুর পরে এই পাতাল ঘরের দেখাশোনা করছে তা যেন স্পষ্ট হলো। বিস্ময়ে হতবাক হয়ে চারপাশে নজর বুলিয়ে হাতের টর্চ বন্ধ করে ফেলল সারফরাজ। টর্চের আলো নিভতেই দূরের কোণের এক ঘরের সামনে একটা জ্বলিত মশাল দেখতে পেল সারফরাজ। সেই ক্ষীণ আলো অনুসরণ করে এগিয়ে গেল সারফরাজ। কক্ষের সামনে এসে দাঁড়াতেই বাইরে থেকে তালাবদ্ধ দেখা গেল সেই ঘর। আশেপাশে চতুর নজর বুলিয়ে সারফরাজ নিশ্চিত হলো এখানে কেউ নেই। নয়তো দীর্ঘ সময় ধরে যেসব শব্দ হচ্ছে, কেউ থাকলে ঠিকই সে আক্রমণ করে বসতো তাকে। রূপকথা আদৌ এখানে আছে কিনা সন্দেহ করে সাইলেন্সার লাগানো বন্দুকটি দিয়ে তালায় গুলি করল সারফরাজ। শক্ত বৃহৎ তালাখানা গুলির আঘাতে চূর্ণ হয়ে খুলে গেল। সারফরাজ দরজার ছিটকিনি খুলে ভেতরে ঢুকতেই উটকো গন্ধে নাক চেপে ধরল। এরপর হাতের টর্চ চালিয়ে চারপাশে সতর্ক দৃষ্টি মেলল। টর্চের আলোতে শক্ত ভাঙা কাঠের চৌকিটায় শীর্ণ দেহের রূপকথাকে দেখে সারফরাজের শ্বাস থমকে গেল। সারফরাজ দৌড়ে গিয়ে রূপকথার পাতলা শরীর নিজের বুকে জড়িয়ে কম্পিত গলায় ডেকে উঠল। রূপকথা, আমার জান। কিন্তু রূপকথার চোখ মেলে সারফরাজকে দেখল না। সারফরাজ আশেপাশে পানি খুঁজল। চৌকির পাশে ছোট টুলে একটা স্টিলের জগ রাখা। রূপকথাকে ফেলে সেই জগ হাতে নিয়ে জগে থাকা পানি রূপকথার চোখে মুখে ছিটালো সারফরাজ। এরপর ঠোঁট চেপে ধরে অল্প পানি দিল মুখে। কয়েক পল গড়াতেই চোখের পাতা নড়ে উঠল রূপকথার। নিভু নিভু দৃষ্টি মেলে তাকালো রূপকথা। সারফরাজের টর্চের ফকফকে আলো তার চোখ জ্বালিয়ে দিল। মস্তিষ্ক সজাগ হবার আগেই ভয়ে কুঁকড়ে গেল রূপকথা। সারফরাজ রূপকথাকে বুকে জড়িয়ে কপালে অসংখ্য চুমু খেয়ে কেঁদে ফেলল। এরপর অস্পষ্ট গলায় বলে উঠল, আমি এসে গেছি, আর কোনো ভয় নেই। সারফরাজের শরীরের গন্ধে রূপকথা কিছুটা স্থির হলো। এরপর সারফরাজকে দুই হাতে শক্ত করে খামচে ধরে ভয়ার্ত দুর্বল গলায় উত্তেজিত হয়ে বলে উঠল, এখানে আমার অনেক ভয় করছে, আমায় নিয়ে চলো সরফরাজ। রুদ্ররাজ আমায় এখানে বন্দি করে রেখেছে তোমায় কষ্ট দেবার জন্য। সারফরাজ রূপকথার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠল, হ্যাঁ, আমরা বাড়ি ফিরে যাব। আমি এসে গেছি না, আর কেউ ভয় দেখাতে পারবে না তোমায়। রুদ্ররাজ আমার থেকে তোমাকে আর নিতে পারবে না। আই এম সরি, তোমাকে হসপিটালে ফেলে আমার বাইরে যাওয়া আর উচিত হয়নি। রুদ্রকে এর চরম মূল্য দিতে হবে। তুমি দেখে নিও, ওকে এর চাইতেও বেশি কষ্ট দিয়ে মারবো আমি, প্রমিস। তাই নাকি? আকস্মিক পুরুষালী গম্ভীর ভারী স্বরে পেছনে তাকালো সারফরাজ। অন্ধকার কক্ষ মশালের আলোয় আলোকিত। কক্ষের দরজায় বুকে হাত ভাঁজ করে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রয়েছে রুদ্ররাজ। পিছনে চারজন পুরুষ। রুদ্রের গলার স্বর পেয়েই চিৎকার করে উঠল রূপকথা। আমাকে এই শয়তানের সামনে থেকে দূরে নিয়ে যাও সরফরাজ। একে আমি আর সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। ছটফট করতে করতে আসছে। সারফরাজের বুকে মুখ লুকাতে চাইছে রূপকথা। লুইসার অভিরূপকে টেক্কা দিয়ে রুদ্র কি করে এখানে প্রবেশ করলো সেই চিন্তায় সারফরাজের মাথা ঘুরে উঠল। অভিরূপ আর লুইস ঠিক আছে তো? সারফরাজ রুদ্রের পানে বন্দুক তাক করার আগেই রুদ্র কোনো বাছবিচার না করে সারফরাজের বাহুতে গুলি করে দিল। গুলি খেয়ে ব্যথায় কুকিয়ে উঠল সারফরাজ। রূপকথা চিৎকার করে উঠল সারফরাজকে ঝাপটে ধরে। সারফরাজ কোনো কিছু ভাবার আগেই রূপকথাকে সারফরাজের কাছ থেকে টেনে হিঁচড়ে নিজের কাছে নিয়ে এলো রুদ্র। এরপর সঙ্গে আসা গার্ডগুলোকে বলে উঠল, ধরে উপরে নিয়ে আয় একে। আমার দাদা জানের অতৃপ্ত আত্মা তৃপ্ত করবো আজ আমি। যেভাবে ও আমার দাদা চাঁদকে মেরেছে ঠিক সেইভাবেই ওকে মৃত্যু দিব আমি। রূপকথা ছটফট করে উঠল দুর্বল শরীরে। সে রুদ্রে পা জড়িয়ে ধরে কেঁদে উঠল। সরফরাজকে ছেড়ে দিন প্লিজ, ওকে মারবেন না। রূপকথার কাকুতিতে রুদ্রের বেশ হাসি পেল। রূপকথার চুল চেপে ধরে উপরে তুলে হিস হিস করে বলে উঠল, ওর মৃত্যুর পর তুমি আমার হবে ডার্লিং। হবু স্বামীর সামনে কেউ প্রেমিকের জন্য কাঁদে, সে লোকে মন্দ বলবে তো। এমন আদর শখ করবো যে সব ভুলে যাবে। রানী করে রাখবো, রানী, বুঝলে? মাথার ব্যথায় চুলের গোড়া চেপে ধরে ক্লান্ত চোখে আর্তনাদ করে রূপকথা বলে উঠল, আমার দেহে এক বিন্দু পরিমাণ প্রাণ থাকতে না তুই আমায় পাবি না অমানুষ। সারফরাজের জীবনের চরম ভুল, সে তোকে বাঁচিয়ে রেখেছে। মামাতো ভাই হিসেবে সে তোকে ক্ষমা করেছে বারবার, কিন্তু তুই ক্ষমার অযোগ্য শয়তান, নিকৃষ্ট লোক তুই। থু।
বলেই রুদ্রর মুখে থুতু ছুঁড়ে মারল রূপকথা। রূপকথার গায়ের জামা দিয়ে মুখের থুতু মুছে রুদ্র বাঁকা হাসলো। এরপর নিজের বুকের সাথে রূপকথাকে মিশিয়ে সারফরাজকে কটাক্ষ করে বলে উঠল, তোর প্রাণভোমরা আমার বুকে, দেখতে বেশ লাগছে না? তোর চাইতে সুদর্শন আমি, তবু এই বুকে আমি মানতে চাইছি না। কি মন্দ কপাল আমার শালা। তুই ভুল করছিস রুদ্র, এর দাম চুকাতে পারবি না। ওকে ছেড়ে দে। সারফরাজকে ধরে রেখেছে চারজনে, তবুও যেন তারা গুলি খাওয়া সারফরাজকে আটকে রাখতে পারছে না। সারফরাজ হিংস্র বন্য পশুর ন্যায় পুনরায় দাঁত চেপে বলে উঠল, তোর বুকের খাঁচা খুবলে ছিড়বো আমি রুদ্র। তোর নোংরা হাত আমি কেটে কুকুর দিয়ে খাওয়াবো। ওকে ছেড়ে দে, তোর নোংরা স্পর্শে ও অপবিত্র হয়ে যাচ্ছে। অধিক রক্তপাতে সারফরাজের মাথা ঘুরে উঠছে। তার শরীরে সাই দিতে চাচ্ছে না, মনে হচ্ছে হাত খুলে পড়ে যাচ্ছে। তবুও সারফরাজ চিবিয়ে বলে উঠল, ক্ষমতা থাকলে হাত ছেড়ে দিয়ে বাহাদুরি দেখা, জিন্দা কফন করে দিয়ে চলে যাব শুয়োরের বাচ্চা। রুদ্র ঠোঁট উল্টে কাঁধ উঁচু করে রূপকথাকে টেনে হিঁচড়ে এগোতে লাগলো। রূপকথা মাটিতে বসে যেতে চাইল। সে চিৎকার করে অনুনয় করতে লাগলো, আমি সারফরাজকে ছাড়া যাব না। সারফরাজকে তোমরা মেরো না, ওকে ছেড়ে দাও। সারফরাজ, সারফরাজ। কিন্তু রুদ্রের শক্তির কাছে শেষ রক্ষা হলো না রূপকথার। রূপকথাকে কোলে তুলে ছুটল রুদ্র। সারফরাজ পেছন থেকে চিৎকার করে বলল, আল্লাহর কসম, তোকে মেরে আমি মরবো রুদ্র। তোর প্রাণ না নিয়ে আমি মরবো না। লুইসের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে সুভান চৌধুরীর উঠানে। পাশেই বুকে গুলি খেয়ে অচেতন অভিরূপ। সারফরাজ কাতর চোখে অভিরূপ আর লুইসকে দেখে চিৎকার করে কেঁদে উঠল। লুইসের সাথে কাটানো দিনগুলো চোখে ভাসতেই সারফরাজ উন্মাদ হয়ে উঠল। সারফরাজ ভাঙা গলায় ডাকল, লুইস, ওয়েক আপ। হেই লুইস। সারফরাজের ডাকে লুইস উঠে না। চোখে জল ছেড়ে দিয়ে সারফরাজ আবার থমকে ওঠে। আই এম কলিং ইউ লুইস, হাউ ডেয়ার ইউ ওয়ানা ডাই। এরপর অভির পানে তাকিয়ে সারফরাজ বলে ওঠে, ভং ধরেছিস তাই না অভি? আমাকে একা রেখে নাটক হচ্ছে, ঝুলিয়ে পেটাবো কিন্তু। রূপকথাকে নিজের কোলে বসিয়ে চেপে ধরে আছে রুদ্র। সারফরাজের অসহায় মুখ দেখে তার যেন আনন্দ আর ধরে না। রুদ্র প্রশস্ত হেসে বলে উঠল, তোর বডিগার্ড তো মাথা মোটা রে সারফরাজ। পেছন থেকে এতগুলো গুলি করলাম, সে রিপিট পর্যন্ত করতে পারলো না। হি হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড মি। কোনো মজা আসেনি। আর অভিরূপ, হি ইজ এ ব্রাভ গাই। সামনে থেকে তীরে এসে মারতে চেয়েছিল আমায়, মরতে মরতে বেঁচে গেছে। আমিও পাল্টা আক্রমণ করলাম, হোমা অমনি লুটিয়ে গেল। ধ্যাত, সবকটা ফর্মের মুরগি। কথাগুলো বলেই রূপকথার হাতে বন্দুক গুজে দিয়ে নিজেই সারফরাজকে উদ্দেশ্য করে ট্রিগার চাপল রুদ্র। এরপর বলে উঠল, চল তোর সাথে কিছুক্ষণ খেলা যাক। সারফরাজ কেঁপে উঠল বুকের ডান পাশে গুলি খেয়ে। রূপকথা শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে উঠল। নিজেকে ছাড়ানোর চেষ্টা করল রুদ্রের থেকে। গুলি খেয়ে ঢলে পড়তে চাইল সারফরাজ, কিন্তু সারফরাজের দুই হাত এখনো পুরুষ চারজনের হাতে বন্দী। রুদ্র বাম হাত নাড়িয়ে আদেশ দিল, ছেড়ে দে, মরার আগে একটু বিষে ঝাড়তে দে। হাজার হলেও ভাই হয় আমার। সারফরাজকে লোকগুলো ছেড়ে দিতেই সারফরাজ তেড়ে আসতে চাইল। সারফরাজের পানে তাকিয়ে কিটকিটিয়ে হেসে উঠল রুদ্র। এরপর রূপকথার কপালে বন্দুক ঠেকিয়ে বলে উঠল, নেল ডাউন করে আমার কাছে প্রাণ ভিক্ষা চা। যদি ভিক্ষা চেয়ে আমায় খুশি করতে পারিস তবে মাফ করে দিব, প্রমিস। সহসাই থেমে গেল সারফরাজের পা জোড়া। সারফরাজ রূপকথার পানে অসহায় নজরে তাকালো। রূপকথা মাথা ঝাঁকিয়ে বলে উঠল, তুমি এই শয়তানের সামনে মাথা নোয়াবে না সারফরাজ। আমি জানি তুমি ওকে চিরতরে শেষ করবে। আমার সারফরাজ এতটাও দুর্বল নয়, তাই না? তুমি মাথা নোয়াবে না? সত্যি করে বলো, মাথা নোয়াবে না তুমি? সপাটে রূপকথার গালে এক চড় বসিয়ে রুদ্র বলে উঠল। আসল চাবি তবে এখানে। বলেই রূপকথার গলা টিপে ধরল। সারফরাজ চিৎকার করে বলে উঠল, ওকে ছেড়ে দে রুদ্র, ওর সাথে তোর কোনো লেনদেন নেই। তুই আমাকে যা খুশি কর, কিন্তু ওকে ছেড়ে দে। রুদ্র বেশ মজা পেল। সে হাসতে হাসতে বলে উঠল, মাথা নোয়া, জীবন ভিক্ষা চা। তোর নন মাথা খুব করে দেখতে ইচ্ছে করছে আমার। বলেই সজোরে রূপকথার গলা টিপে ধরল। সারফরাজ অনুনয় করে বলে উঠল, ওকে ছেড়ে দে রুদ্র, আমি তোর সব শর্তে রাজি। রূপকথা গুঙ্গিয়ে বলে উঠল, আমি মরে গেলেও তুমি মাথা নত করবে না সারফরাজ? রূপকথার থেকে দৃষ্টি সরিয়ে মাথা নত করে নিল সারফরাজ। এরপর পা ভেঙে বসার আগে পুলিশের গাড়ির আলোতে আলোকিত হলো চারপাশ। সেই সাথে ভেসে এলো শক্ত গলা,
জীবনে প্রথম তোকে কারো প্রাণ নেবার জন্য অর্ডার করছি সরফরাজ। নোটের পোলাদের পুঁতে ফেল। আমার মেয়ের জামাইকে মাথা নোয়াতে বলে কোন মগের পা? তার জীব কত বড় দেখতে চাই আমি। উত্তপ্ত মরুভূমিতে হঠাৎ হিমশীতল বর্ষণ ধারা যেমন অবিশ্বাস্য, ঠিক তেমনি এই ভয়ানক রাতের আধারে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে সুফিয়ান চৌধুরীর আবির্ভাব সারফরাজের কাছে কল্পনা ঠেকল। নিজের চোখ দুটো যেন ভুল দেখল। কঠিন হৃদয়ের সারফরাজের ইচ্ছে হলো সুফিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে এই মুহূর্তে চিৎকার করে কাঁদতে। সারফরাজ করুণ চোখে সুফিয়ান চৌধুরীর পানে তাকিয়ে বহু কষ্টে বলে উঠল, রূপকথাকেও আঘাত করেছে কমিশনার সাহেব, অথবা আমি কিচ্ছুটি করতে পারিনি। ও রূপকথা শরীরে নয়, আমার হৃৎপিণ্ডে আঘাত করেছে। সেই আঘাত আমি যে সইতে পারছি না কমিশনার সাহেব। মেয়ের গায়ে রুদ্ররাজ আঘাত করেছে ভেবেই পায়ের রক্ত মাথায় ছলকে উঠল সুফিয়ান চৌধুরীর। তার মন বলল রুদ্রের গায়ের চামড়া তুলে লবণ মরিচ ভরতে। এদিকে সুফিয়ান চৌধুরীকে দেখে মোটেও ঘাবড়ালো না রুদ্ররাজ। সে আরো তেজি গলায় বলে উঠল, বুড়ো বয়সে বেঘরে প্রাণ হারাতে এলি কমিশনার? রুদ্রের মুখে তুই সম্বোধনে সুফিয়ান চৌধুরী তেতে উঠল। চোয়াল শক্ত করে সুফিয়ান চৌধুরী রুদ্রের উদ্দেশ্যে বলে উঠল, তোর জন্মই আজন্মের পাপ রুদ্ররাজ, নয়তো অমন নিকৃষ্ট পরিবারে কি করে তোর জন্ম হয়? বাপ দাদাই যেখানে হৃদয়হীন কষাই ছিল, সেখানে তুই আর ভালো হবি কি করে? বিধাতা বুঝি মরার জন্যই তোদের সৃষ্টি করেছে, তাই বলে এতটা ঘৃণিত কোনো মানুষ হয়? অবশ্য তোর কি দোষ? দোষ তোর রক্তের। পচা রক্ত বইছে তোর শরীরে, দুর্গন্ধওয়ালা কালো রক্ত। থু। বলেই সুফিয়ান চৌধুরী রুদ্রের উদ্দেশ্যে থুতু ছুড়লেন। সুফিয়ান চৌধুরীর কথায় রুদ্রের ক্রোধ আকাশ ছাড়ল। সে নিজের রাগ ধরে রাখতে না পেরে গুলি করতে চাইল সুফিয়ান চৌধুরীকে, কিন্তু সেই সুযোগ দিল না সুফিয়ান চৌধুরী। রুদ্রের হাতে গুলি করে দিল দক্ষ হাতে। এরপর বলে উঠল, দুদিনের মাস্তান হয়ে আমায় গুলি করবি? এতই সহজ? আরে পাপিষ্ঠ, তুই যখন তোর মায়ের পেটে তখন থেকে বন্দুক চালাই আমি। পুলিশ হয়ে তোর মতো জোচ্চোরের হাতের গুলি খেলে মান সম্মান থাকবে বল? এদিকে গুলির তোড়ে রুদ্রের হাত থেকে পড়ে গেল বন্দুকখানা। ব্যথায় গর্জে উঠল রুদ্র। রুদ্রের অপর হাতে এখনো রূপকথা বন্দি। রুদ্ররাজের দুর্বলতার সুযোগ নিয়ে হাতে শক্ত কামড় বসালো রূপকথা। ব্যথা সইতে না পেরে রূপকথাকে ঝটকা দিয়ে ফেলে দিল রুদ্র। অসুস্থ রূপকথা ঘাসযুক্ত উঠানের কোণে হুমড়ি খেয়ে পড়ে আর্তনাদ করে উঠল। সারফরাজ দৌড়ে গিয়ে রূপকথাকে আগলে নিয়ে ঝাপটে ধরল। রূপকথা সারফরাজকে শক্ত করে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদে উঠল। সারফরাজ রূপকথার মাথায় চুমু খেয়ে দুর্বল গলায় বলে উঠল, সব ঠিক হয়ে যাবে, সব, কেঁদো না। সুফিয়ান চৌধুরী উপস্থিত বাকি চারজনের পায়ে একে একে গুলি করে মাটিতে শুয়ে দিল। এরপর রুদ্রের সামনে এসে হিসহিস করে বলে উঠল, কোথায় কোথায় আঘাত করেছিস আমার মেয়েকে? বলেই রুদ্রের গালে সপাটে এক ঘুষি মেরে জিজ্ঞেস করল। এখানে? ঘুষির আঘাতে ছিটকে গেল রৌদ্র। সুফিয়ান চৌধুরী পুনরায় রুদ্রের কলার ধরে টেনে ঠোঁটে ঘুষি বসিয়ে বলে উঠল। নাকি এখানে? নিজের নিয়ন্ত্রণ যেন হারিয়েছেন সুফিয়ান চৌধুরী। যে মেয়েকে আজ পর্যন্ত একটা ধমক পর্যন্ত দেননি, সেই মেয়েকে আঘাত করেছে বাইরের একজন ক্রিমিনাল। কোমরে বেল্ট খুলে দুই ভাঁজ করে বকলেসে দিয়ে রুদ্রের ভ্রু পেঁচিয়ে কপালে আঘাত করে বলে উঠলেন, কপালে মেরেছিস, রাইট? ও আমার কত আদরের মেয়ে জানিস? ব্যথায় দাঁত চেপে হুঙ্কার ছেড়ে উঠল রুদ্র। বেল্টের আঘাতে তার ভ্রু আর কপাল দুই কেটে রক্ত ঝরছে। হাত দিয়ে সেই রক্ত মুছে লম্বা চওড়া রুদ্র সুযোগ বুঝে বেল্ট হাতে পেঁচিয়ে ধরে সুফিয়ান চৌধুরীকে হ্যাচকা টানে নিজের কাছে এনে গলা টিপে ধরল। অত লম্বা শক্তিশালী মানুষটার সামনে সহজেই ধরাশয়ী হতে নিলেন সুফিয়ান চৌধুরী। এই দৃশ্য দেখে রূপকথাকে ফেলে উঠে এলো সারফরাজ। তার দুই চোখ বন্ধ হয়ে আসছে, শরীর আর সায় দিচ্ছে না। বুক আর হাতের ক্ষত থেকে গলগল করে রক্ত ঝরছে। তবুও সেসব তোয়াক্কা না করে সারফরাজ এলোমেলো পায়ে রুদ্রের পেছনে দাঁড়িয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে রুদ্রের পিঠ বরাবর এক ঘুষি বসালো। ঘুষির পাউন্ড প্রায় 900। এক ঘুষিতেই দম আটকে এলো রুদ্রের। তার শরীর দুর্বল হয়ে হাত ছুঁড়ে পড়ল। রুদ্র সুফিয়ান চৌধুরীর গলা ছেড়ে দিয়ে হাঁটু মুড়ে বসে গেল উঠানে। সারফরাজ দাঁত চেপে চক্রাকারে ঘুরে সজোরে এক লাথি বসালো রুদ্রের মাথায়। মাথায় আঘাত পেতেই চিৎকার করে মাটিতে শুয়ে গেল রুদ্র। সারফরাজ যেন উন্মাদ হয়ে উঠল। সে লাথির উপর লাথি বসালো রুদ্রের বুকে, কোমরে, পেটে আর পিঠে। রুদ্র নড়বার শক্তিটুকু পেল না।
সারফরাজের ইচ্ছে হলো ইট দিয়ে রুদ্রের মাথাটা থেতলে দিতে, কিন্তু এমনটি করলো না সে। সারফরাজ রুদ্রকে টেনে হিঁচড়ে দাঁড় করালো। এই দৃশ্যে সুফিয়ান রূপকথা দুজনেই অবাক হলো। রূপকথা চিৎকার করে বলে উঠল, ওকে মেরে ফেলো সারফরাজ, ও একটা নিকৃষ্ট মানুষ। এই পৃথিবীতে ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্লিজ কিল হিম। সুফিয়ান চৌধুরী অবাক হয়ে বলে উঠলেন। এই জানোয়ারটাকে আবার কেন সুযোগ দিতে চাইছিস? সারফরাজ রুদ্রের ভারী দেহ সহ টলতে টলতে বলে উঠল, ওকে অনেক সুযোগ দিয়েছে কমিশনার সাহেব, আর কোনো সুযোগ আমার কাছে অবশিষ্ট নেই। আমার মা খুব আশা করছেন ওর হারও যেন আমার মায়ের মতো হয়। পাগল মায়ের আবদার কি করে অপূর্ণ রাখি বলুন? সুফিয়ান কপাল চুলকে ঘাবড়ে শুধালেন। ওকে নিয়ে ঢাকা যাবি? না স্যার। তবে কিছুটা উত্তেজিত গলায় শুধালেন সুফিয়ান চৌধুরী। সারফরাজ রুদ্রকে টেনে হিঁচড়ে নিয়ে হাঁটতে হাঁটতে বলে উঠল, ও আজ থেকে এই বন্দিশালায় বন্দি থাকবে, ঠিক যেমনটি থেকেছে আমার মা। রুদ্রের শ্রবণ ইন্দ্রিয়ে কথাখানা প্রবেশ করতেই সে সজাগ হতে চাইল, কিন্তু বুক পিটে চূড়ান্ত কিল দিয়েছে। শ্বাস পর্যন্ত আটকে আটকে আসছে। তবুও নিজেকে শেষ রক্ষা করার জন্য সারফরাজের গুলি করা ক্ষততে চেপে ধরে ভাঙা ভাঙা গলায় কোকিয়ে বলে উঠল। বাঁচতে চাইলে ছেড়ে দে আমায় সারফরাজ। রুদ্রের হাতের পিস্টনে সারফরাজের বুকের ক্ষত থেকে আরো বেশি করে রক্ত ঝরতে লাগলো। ব্যথায় দাঁত চেপে চিৎকার করে উঠল সারফরাজ। মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণাও বুঝি এর চাইতে সহজ। সারফরাজ রুদ্রের গলা চেপে ধরল সহসাই। বরফ নীল চোখজোড়া কেমন ফ্যাকাশে হয়ে আসছে, শরীরখানাও নির্জীব হতে চাইছে। সারফরাজ রুদ্রের গলা চেপে ধরতেই সারফরাজের থুতনিতে ঘুষি বসালো রুদ্ররাজ। সারফরাজ তবুও রুদ্রের গলা ছাড়ল না। সারফরাজ ব্যথায় গঙ্গিয়ে বলে উঠল, আমি মরলে তোকে নিয়েই মরব রুদ্র। আমার হাত থেকে তোর আজ নিস্তার নেই। তুই যতই চেষ্টা করিস আজ আর বাঁচতে পারবি না। এদিকে শ্বাস নিতে না পেরে রুদ্রের ফর্সা মুখ নীল হয়ে উঠল। হৃদ গতি এই বুঝি থেমে যায়। রুদ্র কথা বলতে চাইল কিন্তু পারল না। চোখ উল্টে এলো রুদ্রের। সে ছটফট করতে করতে সারফরাজের পায়ে কিক করলো। অসহনীয় ব্যথায় রুদ্রের গলা ছেড়ে দিয়ে হাঁটু ভেঙে বসে গেল সারফরাজ। গলা উন্মুক্ত হতেই রুদ্র যেন প্রাণ ফিরে পেল। গলা উন্মুক্ত হতেই রুদ্র যেন প্রাণ ফিরে পেল। কিন্তু তার শরীর অসাড় হয়ে পড়ল। মাথাটা কেমন ঘুরতে লাগলো। বুকে তীব্র ব্যথা। বুক চেপে ধরে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেল রুদ্র। সারফরাজ বহু কষ্টে মাটি থেকে উঠে দাঁড়ালো। এরপর রুদ্রের পা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো পাতাল ঘরের দিকে। অচেতন রুদ্র জানতেও পারল না তার অবস্থান ওই বন্দিশালাতেই পোক্ত হতে চলেছে। ওই অন্ধকার ঘুটঘুটে কক্ষে একাকী কি করে কাটাবে রুদ্র। সুফিয়ান চৌধুরীর সহায়তায় রুদ্রকে শিকল দিয়ে বেঁধে শক্ত চকিটার উপর শুয়ে রাখলো সারফরাজ। জগে অল্প পানি আর রূপকথার জন্য রুদ্রের দেয়া বাসি খাবার টেবিলে রেখে বাইরে বেরিয়ে এলো। এরপর লুইসের মৃতদেহের সামনে হুমড়ি খেয়ে গগন কাঁপিয়ে চিৎকার করে ডাকলো সারফরাজ। লুইস, ওয়েক আপ! এই লুইস, আমাকে একা ফেলে কোথায় গেলে তুমি? ইয়ংকে কি জবাব দেবো আমি? লুইস! যেই লুইস সারফরাজের এক ডাকে বন্দুক হাতে পজিশন নিয়ে দাঁড়িয়ে যেত, সেই লুইসকে হাজার ডেকেও আজ জাগানো যাচ্ছে না। সারফরাজ লুইসের দেহ বুকে নিয়ে অঝরে কাঁদল। রূপকথা সারফরাজের কান্নায় নিজেকে আটকাতে পারল না। একদিকে অভিরূপের দেহ, অন্য পাশে লুইস। রূপকথা আর সুফিয়ান চৌধুরী অভির পাশে বসে ডাকলো। অভিরূপ, অভি। সুফিয়ান চৌধুরী পাংশু মুখে অভিরূপের পালস চেক করলেন। পালস রেট খুবই কম। এই মুহূর্তে অভিরূপকে হসপিটালে এডমিট করতে না পারলে অভিকে বাঁচানো মুশকিল হয়ে যাবে। সুফিয়ান চৌধুরী নিজের শক্ত হাতে অভিকে কাঁধে তুলে গাড়িতে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিলেন। এরপর বন্ধু শাকলায়েন রেহমানকে কল করলেন। শাকলায়েন রেহমান ন্যাশনাল এয়ার রেস্কিউ কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা। সুফিয়ান চৌধুরীর জন্য নিজের যান পর্যন্ত দিতে প্রস্তুত, কারণ তাদের বন্ধুত্ব সেই বাল্যকালের। ভদ্রলোক কেবলই ডিউটি থেকে ফিরে আরামে ঘুমিয়েছেন। এমন সময় ফোন আসায় বেশ বিরক্ত হলেন। তবুও জরুরি ফোন ভেবে ফোন হাতে নিতেই সুফিয়ান চৌধুরী নম্বর দিকে ঘাবড়ে গেলেন। শাকলায়েন ঝটপট ফোন রিসিভ করে ব্যস্ত গলায় শুধালেন। কিছু হয়েছে? ঠিক আছিস তুই? সুফিয়ান চৌধুরী ভয়ার্ত কণ্ঠে বললেন, রেস্কিউ এর অ্যাম্বুলেন্স পাঠা। এই মুহূর্তে ঢাকা যাওয়া জরুরি। কোনো প্রশ্ন করিস না। শাকলায়েন রেহমান ধরফরিয়ে বিছানায় উঠে বসলেন। এরপর বলে উঠলেন, বিষয়টা গোপন নাকি প্রকাশ্যর? সুফিয়ান কপাল চেপে বলে উঠলেন, প্রকাশ্যে হলেও এই ফজরের ওয়াক্তে তোকে কল করতাম, গাধা। অবশ্যই ফোর্স রেডি করতাম। খুবই সেন্সিটিভ
খুবই সেনসিটিভ ইস্যু। পাইলট আর উপস্থিতি ডক্টর ছাড়া কেউ যাতে কিছুটি না জানে। শাকলায়ন তপ্ত শ্বাস ফেলে বলে উঠলেন। লোকেশনটা পাঠা। সুফিয়ান চৌধুরী কল কেটে দিয়ে ঝটপট লোকেশন সেন্ড করলেন। এরপর সারফরাজের কাছে এসে বসে বলে উঠলেন। ও মরে গেছে সারফারাজ। হাজার ডাকলেও ওর ওঠার শক্তি আজ নেই। লুইস বেছে নেই এই কথা সারফরাজের কর্ণকুহরে বজ্রপাতের নেই আলোড়ন সৃষ্টি করলো। যে মানুষটা সবসময় ঢাল হয়ে সারফরাজের সামনে দাঁড়িয়েছে, আজ তাকে ছাড়া কিভাবে চলবে? সারফরাজ উদ্ভ্রান্তের ন্যায় বলে উঠল। আমার সমস্ত প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, পাওয়ার সব দিয়ে দেব, বিনিময়ে ওকে বাঁচানোর ব্যবস্থা করে দিন স্যার। ও আমার ভাইয়ের মতো। রূপকথা সারফরাজকে আগলে নিল। সুফিয়ান চৌধুরী ব্যথিত গলায় বললেন। টাকা, ক্ষমতা, সম্পত্তি কি আর জীবন বাঁচাতে পারে রে সারফরাজ? ওসব ও দুনিয়াবি কারবার উপরওয়ালার কাছে এসব এসব কিছুর নিছক মূল্যহীন। তবে যে সারফরাজ এত টাকা এত নাম কামাই করলো, এসব কোন কাজে? কোটি কোটি টাকা থেকেই তবে কি লাভ হলো? সামান্য একটা জীবন বাঁচাতে কোটি টাকাও মূল্যহীন। লুইসের নিতর দেহের পানে করুণ নজরে তাকালো সারফরাজ। এরপর মাথা নিচু করে কেঁদে কেঁদে বলে উঠল। আমার জন্য মরে গেলে তুমি লুইস, আমি তোমাকে বাঁচাতে পারিনি, আমায় ক্ষমা করো। হেলিকপ্টারের লাইটের আলোয় চারপাশ ফকফকে হলো। নয়তো কোথায় নামবে তার জায়গা নির্বাচন করছে। সুবহান চৌধুরীর হাভেলির পাশেই বিশাল বড় ফাঁকা মাঠ। সেখানেই থামলো হেলিকপ্টার। এরপর ভিতর থেকে দৌড়ে বেরিয়ে এলো দুজন রেস্কিউ কর্মী। তারা প্রথমে লুইসের নিথর দেহটা তুলে নিয়ে গেল। এরপর অভিরূপকে। সুফিয়ান চৌধুরী টেনে সারফরাজকে মাটি থেকে তুলে হেলিকপ্টারে তুলে দিলেন। সঙ্গে দিলেন রূপকথাকে। নিজে গেলেন না, এখানে তার কাজ আছে। আপাতত এসপি আবির মাহাতাবের হাতে সব বুঝিয়ে তারপর যেতে হবে। হাভেলি নতুন করে আবার রক্তাক্ত হয়েছে। অজ্ঞান হয়ে পড়ে থাকা মানুষগুলোকে অ্যারেস্ট করিয়ে হাভেলি থেকে রক্তের নিশানা মুছিয়ে তবেই ফিরতে হবে। এই জন্য অপেক্ষা ভোরের আলো ফুটবার। সুফিয়ান চৌধুরীর থেকে বিদায় নিয়ে হেলিকপ্টার আকাশে উড়ল। মিনিট ৪৫ বাদে ঢাকার নামকরা বড় একটা হসপিটালের হ্যালিপ্যাডে এসে থামল তা। যেন আগে থেকেই সব জোগাড় করা। হেলিকপ্টারের দরজা খুলতেই দুজন পুলিশ দৌড়ে এসে ডক্টর আর নার্সদের আদেশ দিলেন। গুলি খাওয়া পেশেন্ট রয়েছে, তাদের দ্রুত অপারেশনের ব্যবস্থা করুন। ইতোমধ্যে সারফরাজ নিজেও জ্ঞান হারানোর অবস্থায় চলে গিয়েছে। নাওয়া খাওয়াহীন রূপকথার প্রাণও যায় যায় অবস্থা। সুফিয়ান চৌধুরী ফোনে সব জানিয়েছেন। ডিউটিরত ওসি সেই মোতাবেক সব কিছু গুছিয়ে রেখেছেন। ৩টি স্ট্রেচারে ৩জনকে তোলা হলো। সারফরাজ রূপকথার হাত চেপে ধরল। নার্স প্রথমে লুইসকে নিয়ে গেল। সারফরাজ নিজের সবটুকু দিয়ে আওয়াজ করে বলে উঠল। ওকে কাটবেন না, ও আমার ভাই। এমনিতেই অনেক কষ্টে ওর প্রাণ গেছে, ওকে আর কষ্ট দেবেন না প্লিজ। ওসি ওমর হায়দার সারফরাজকে আশ্বস্ত করল। আপনি উত্তেজিত হবেন না, ওনাকে পোস্টমর্টম করা হবে না। স্যার আমাকে সব বুঝিয়ে দিয়েছেন, আপনি রিল্যাক্সে থাকুন। নার্স সারফরাজকে নিয়ে যেতে পা বাড়ালো। রূপকথার কেমন ভয় হলো। সেই ৬ বছর বয়সে সারফরাজ তাকে যেভাবে ছেড়ে গিয়েছিল সেরকম ভয়। রূপকথা সারফরাজের হাত শক্ত করে চেপে ধরল। নার্স দুজনকে দুদিকে নিয়ে যেতে লাগলো। বাড়তে থাকলো দূরত্ব। এক সময় দুর্বল দুই হাত ছাড়াছাড়ি হয়ে গেল। রূপকথা ফুপিয়ে কেঁদে বলে উঠল। এবারও কি হারিয়ে যাবে সারফরাজ? সারফরাজ বোধহয় শুনল। সে গলা বাড়িয়ে বলে উঠল। অপেক্ষা করবে আমার জন্য রূপকথা, আমি খুব শীঘ্রই ঠিক ফিরে আসব। শক্ত হৃদয়ের ইয়ং হসপিটাল রেফ্রিজারেটরের সামনে দাঁড়িয়ে ছোট বাচ্চার ন্যায় কেঁদে উঠল। লুইসের রক্তহীন ফ্যাকাশে সাদা মুখ তাকে পীড়া দিল। হৃদয় মুষড়িয়ে তুলল। ইয়ং কোনো কথা বলতে পারল না। ইয়ংয়ের চোখে ভেসে উঠল একসাথে কাটানো দীর্ঘ বছরের স্মৃতি। এ বছরই নিজের প্রেমিকা এরিকার সাথে তার বিয়ে হবার কথা ছিল। ইয়ং এরিকাকে এই খবর কিভাবে পৌঁছাবে? ইয়ং কম্পিত হাত বাড়িয়ে লুইসের বরফ শীতল দেহে হাত বুলালো। এরপর সিক্ত গলায় বলে উঠল। Rest in peace, dear. May God send you to heaven, cause you are a holy soul. অভিরূপ সারফরাজ দুজনেরই অস্ত্রোপচার চলছে। আমজাদ হায়দার খবর পাওয়া মাত্র ন্যালি আর সেলিনাকে আর অভিরূপের মা বোনকে নিয়ে উপস্থিত হয়েছেন। নিস্তব্ধ হসপিটাল মুহূর্তেই রোনা জারিতে পরিণত হলো। বোকা ন্যালি সকলের সামনে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে উঠল। অভিরূপ বাঁচবে তো? অভিরূপের বোন স্তব্ধ হয়ে রইল। অভিরূপের মা
সমানে হাত তুলে উপরওয়ালাকে ডেকে চলেছেন। রেখা নিজেও হসপিটালে উপস্থিত। সঙ্গে এসেছে কুলসুম। অনুপস্থিত মায়া চৌধুরী। এত শোক তিনি সইতে পারবেন না, তাই সোহানার কাছে তাকে রাখা হয়েছে। আপাতত এই কদিন সোহানাই তার দেখভাল করবেন। রূপকথাকে স্যালাইন দিয়ে ফেলে রাখা হয়েছে। দুর্বলতা ছাড়া আর কোনো সমস্যা নেই তার। রেখা স্যালিনা মিলে নেলিকে সামলে রাখতে পারছে না। নেলি পারলে উটি রুমে দরজা ভেঙে ঢুকে যায়। নেলির চিৎকার চেঁচামেচিতে একজন নার্স দৌড়ে এসে নরম কণ্ঠে অনুরোধ জানালো, প্লিজ ম্যাম, কাঁদবেন না। অন্য রোগীদের প্রবলেম হবে। তাছাড়া ওটিতে ডক্টরস আছেন, ওনাদের প্রবলেম হবে। নেলি মেনে নিল। সে মুখ চেপে ধরে কাঁদতে লাগলো। সারফরাজের গুলি শ্যালো থাকায় খুব অল্প সময়ে তা বের করতে সক্ষম হলো ডক্টর। সারফরাজের ক্ষত সেলাই করে তাকে অবজারভেশন কেবিনে রাখা হলো, কিন্তু অভিরূপের গুলি ডিপ লস্ট। অপারেশনে ঝুঁকি রয়েছে। 3 ঘন্টা কেটে গিয়েছে, ডক্টর এখনো অপারেশন শেষ করেনি। এদিকে নার্স দৌড়ে চলেছে রক্তের ক্রসম্যাচ নিয়ে। দুপুরের পরপর ইমার্জেন্সি ফ্লাইটে ঢাকা এলেন সুফিয়ান চৌধুরী। এসেই হসপিটালে ঢুকলেন। সারফরাজ বা অভিরূপ কারোর জ্ঞান ফেরেনি এখনো, কিন্তু রিস্ক কেটে গিয়েছে। সফল হয়েছে অভির অপারেশন। এদিকে প্রসেস চলছে লুইসের দেহ ক্যালিফোর্নিয়া পাঠানোর। একমাত্র পরিবারই এই লাশের হকদার। রূপকথার শরীরের দুর্বলতা একটু কাটতেই সে স্যালাইনের সুই খুলে উঠে বসলো। মাথাটা চক্কর দিল, তবুও উঠে দাঁড়ালো রূপকথা। এরপর বাইরে বেরিয়ে এলো। বিউটি নার্স বোঝানোর চেষ্টা করলো তার শরীর যথেষ্ট দুর্বল, তবুও মানল না সে। এলোমেলো পায়ে রূপকথা করিডোরে বেরিয়ে এলো। মেয়েকে দেখে সুফিয়ান রেখা দুজনেই দৌড়ে এলো। রূপকথা কাঁদতে কাঁদতে সুফিয়ানকে জড়িয়ে ধরে বলে উঠল, সারফরাজ বেঁচে আছে তো, তাই না বাবা? ও আমার এই হাত ছেড়ে আবার চলে গিয়েছে, যেমনটা 12 বছর আগে গিয়েছিল। এবার যদি আবার চলে যায়, সারফরাজ কোথায় আছে বলো না বাবা? ও বেঁচে আছে তো নাকি? বলেই চিৎকার করে উঠল রূপকথা। সুফিয়ান মেয়ের মেন্টাল কন্ডিশন বুঝে রূপকথাকে বুকে চেপে ধরলেন। ক্রমাগত থরথর করে কাঁপছে রূপকথা। সুফিয়ান চৌধুরী ডক্টরের চেম্বারে গিয়ে মেয়ের সমস্ত ট্রমা ডক্টরের সাথে আলাপ করলেন। ভদ্রলোক খুব বিনয়ী। রূপকথার ভয়, কষ্ট, দুঃখ সব বুঝলেন তিনি। তিনি একজন নার্সকে ডেকে বলে উঠলেন, সারফরাজের পাশের বেডে রূপকথাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখুন। সে হাইপার হয়ে গিয়েছে। জ্বরের প্রপার চিকিৎসা, ঠিকমতো খাবার, ঘুম কোনোটা না হওয়ার কারণে তার মস্তিষ্কে বিক্ষিপ্ত হয়ে রয়েছে। পেশেন্ট এর জন্য এই সিচুয়েশন খুবই মারাত্মক। কুইক তাকে রেস্টে পাঠান। নার্স আদেশ পেতেই দৌড়ে গিয়ে সারফরাজের পাশের বেডে সব রেডি করলো। এরপর সুফিয়ান চৌধুরী বুঝিয়ে শুনিয়ে রূপকথাকে শুয়ে দিলেন। চেতনাহীন সারফরাজের পানে তাকিয়ে চোখের জল ছেড়ে দিল রূপকথা। সুযোগ বুঝে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিলেন নার্স। মুহূর্তেই ব্রেন শান্ত হয়ে শরীর তুলোর মতো ভাসতে লাগলো। সারফরাজের হাতটা অল্প ছুঁয়ে নিভু নিভু চোখে জড়িয়ে যাওয়া গলায় রূপকথা বলে উঠল, তোমাকে আর কোথাও যেতে দেবো না সারফরাজ। এই যে শক্ত করে ধরে রাখলাম, তোমাকে আমার থেকে দূরে নিয়ে যাওয়ার কারো সাধ্য নেই আর। টানা 6 ঘন্টা পর সারফরাজ পিট পিট করে চোখ মেলে তাকালো। বাম হাতটা কেমন ভারী হয়ে রয়েছে। বুকে টনটনে ব্যথা করছে। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে। ক্লান্ত চোখে চারপাশে নজর বুলালো সারফরাজ। তার ডান হাতের মুঠোয় রূপকথার ছোট্ট সরু হাতখানা বন্দি। ঘুমে অচেতন সে। স্যালাইন পাস হচ্ছে ধীর গতিতে। প্রচণ্ড পিপাসায় সারফরাজের গলা শুকিয়ে উঠল। বিক্ষিপ্ত মস্তিষ্ক কোনো কিছু গুছিয়ে উঠতে পারল না। সুভান চৌধুরীর হাবেলি থেকে হসপিটালে কিভাবে এলো সে তা ভোতা মস্তিষ্কে খেলল না। সারফরাজ গলার সমস্ত আওয়াজ বাড়িয়ে কথা বলতে চাইল, কিন্তু গলবিল যেন আজ অবরোধ ঘোষণা করেছে সারফরাজের বিরুদ্ধে। তবুও গলার শিরা ফুলিয়ে সারফরাজ ডাকল, লুইস, আমাকে এখানে এনেছে কে? সারফরাজ তার ফ্যাস ফ্যাসে আওয়াজ নিজেই যেন শুনতে পেল না, তাই আরেকবার জোর গলায় ডাকল। অভি। সারফরাজের ডাকে কেউ এলো না। শুধু দৌড়ে এলো নার্স সমেত ডক্টর। তারা সারফরাজকে পেন কিলার ইঞ্জেকশন পুশ করলো ছটপট। এরপর নিষেধের স্বরে জানালো, প্লিজ শক্তি দিয়ে কথা বলবেন না। রিক্স এখনো পুরোপুরি কাটেনি। দুটো বুলেট সার্জারি করে বের করা হয়েছে আপনার শরীর থেকে। বলেই ডক্টর সারফরাজের স্যালাইন চেক করে নার্সকে নির্দেশ দিলেন। পেশেন্ট আজ নর্মাল পানির জাতীয় খাবার খাবে। কাল থেকে শক্ত খাবার দিতে হবে। আর কোনোভাবেই যেন উত্তেজিত না হয়। সেরকম কিছু হলে ঘুমের ইঞ্জেকশন দিতে বিলম্ব করবেন না। বলেই ডক্টর চলে গেল। ডক্টরের কথা বোধগম্য হতে সময় লাগলো সারফরাজের।
কিন্তু যখন গত রাতের বিভীষিকাময় স্মৃতি মস্তিষ্কে হানা দিল, তখন তার বুকে অসহনীয় ব্যথা আরম্ভ হলো। গলার কাছে কান্নারা দলা পাকিয়ে আটকে রইল। লুইসের নিথর ফ্যাকাশে দেহটা চোখের সামনে পরিষ্কার হলো। হঠাৎ অভিরূপের জন্য সারফরাজ তরপাতে লাগলো। বহু কষ্টে হাতের ইশারায় কাতর হয়ে সারফরাজ ফিসফিস করে শুধালো। অভিরূপ? নার্স বুঝলো সারফরাজের উৎকণ্ঠা। সে সারফরাজকে শান্ত থাকার নির্দেশ দিয়ে উত্তর করলো। ওনার এখনো জ্ঞান ফেরেনি, কিন্তু রিস্ক কেটে গিয়েছে। আশা করছি রাতের মধ্যে জ্ঞান ফিরবে। আপনি প্লিজ ঘুমান।